আত্মসমদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবুল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আমাদের আজকের আলোচনার বিষয়, রাজনীতিবিদরা কি জনগণের ভাষা বোঝেন? এ বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই সেলিম ভাই আপনাকে দিয়ে। আপনারা তো বাংলাদেশের বয়সের চেয়েও আপনাদের রাজনীতির বয়স বেশি। বাংলাদেশের শুরু থেকে যদি বলি, এ পর্যন্ত রাজনীতিকরা নানান প্রতিশ্রুতি দিয়েছে, নানান নির্বাচনের সময় অনেক কিছু করবে বলেছে, কিন্তু জনগণও তাদের উপরে আস্থা রেখেছে, আবার এ বিশ্বাস ভেঙেছেও। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও আমরা দেখছি সবগুলো রাজনৈতিক দল ইতিবাচক বাংলাদেশ, ইতিবাচক একটা সমাজ কাঠামো নির্মাণের কথা বলছে। জনগণ এবারও আস্থা রাখতে চায়, কিন্তু জনগণের চোখের ভাষা কি রাজনীতিকরা সবটা বোঝে? আসলে জনগণ কোনটা চায়? ধন্যবাদ। সমস্যাটা আপনি সঠিকভাবেই চিহ্নিত করেছেন, কিন্তু একটা সাইড আলোচিত হয়েছে, আসল মূল কথাটা কিন্তু আলোচিত হয়নি। এই কথার ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আমাদের জাতি বীরের জাতি। আমরা বড় বড় ঐতিহাসিক বিজয় অর্জন করি, গর্বে আমাদের বুক ভরে যায়, কিন্তু আমরা দুর্ভাগা জাতি, বিজয় আমরা ধরে রাখতে পারি না। কেন? আমার ধারণা এই জায়গাটা আমাদের অনুসন্ধান করতে হবে যে জনগণ এই কথাটা বুঝে নাই যে অন্যের উপরে দায়িত্ব ছেড়ে দিয়ে তার প্রত্যাশিত পরিবর্তন কোনোদিন সাধিত হবে না। আমি এটা সহজভাবে বোঝানোর জন্য বলে থাকি, জমি বর্গা দেওয়া যায়, স্বার্থ বর্গা দেওয়া যায় না। সুতরাং এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপুল কেবলমাত্র আনুষ্ঠানিকভাবে না, খালি একটা ভোটের মাধ্যমে না, দেশের নীতি নির্ধারণ করার ক্ষেত্রে এবং ক্ষমতাকে তৃণমূলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেই জায়গায় জনগণকে যদি সচেতন করে না বলা হয় যে তুমি এখন দেশ চালাবে, তুমি এখন এসপি হবে, তুমি এখন ব্যাংকের অফিসার হবে। জনগণ কিন্তু অচেতন না, জনগণ সবসময় সচেতন। তারা হয় কি সবসময় অ্যাক্ট করে না। না, এইটাই তো সচেতন। এটা তো তাহলে সচেতন কি হলো? এই সচেতনতা জন্ম দিতে হবে। তারা সচেতন হলো, অ্যাক্ট করতে হবে। শোনেন, তাদের সচেতনতা হলো কোনটা ভালো রে, কোনটা খারাপ রে, তোর জমিদার ভালো না আমার জমিদার ভালো, তোর সুপ্রিমো ভালো না আমার সুপ্রিমো ভালো। তারা এইটার ভেতরে তারা নির্ভরশীল থাকতে চায়, নেতা নির্ভর। সেইখানেই আমার বক্তব্য হলো, এই জায়গাটাকে অতিক্রম না করতে পারলে আমরা আকাঙ্ক্ষিত পরিবর্তন হবে, সূচনা হবে, সেটা ধরে রাখতে পারবো, শেষ হবে না, ধরে রাখতে পারবো না। কেননা বাস্তবতাই আপনাকে বাধ্য করবে ক্ষমতায়, তা না হলে আমরা পড়ে যাব এখান থেকে, এবং ক্ষমতায় না থাকলে দেশের সেবা করতে পারবো না। সুতরাং ক্ষমতায় থাকার প্রয়োজনে দেশ সেবার স্বার্থের বিরুদ্ধে কতগুলো কাজ আমার। 24 তো একটি সূচনা, 24 তো একটি ইতিবাচক বাংলাদেশের সূচনা। 24 যারা করেছে তারা গ্রাফিটি কি লিখেছিল ঢাকায়? তারা লিখেছিল ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এইটা কি? এটা হলো ধর্ম নিরপেক্ষতার কথা, অসাম্প্রদায়িক কথা। কি লিখেছিল? স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো। কোথায়? এইখানে কি ছিল যে আমাদের এখানে আবার গণভোট নিতে হবে, নতুন প্রজাতন্ত্র করতে হবে? 5 তারিখই তো হয়ে গেছে, এইগুলো সব গণরায় তো 5 তারিখে হয়ে গেছে। কেননা তারা যারা নাকি এটার আসল কারিগর, তাদেরকে লাথি দিয়ে ঠেলে, এবং তারা স্বেচ্ছায় যে এখন ভরসার জায়গা হচ্ছে তারা যারা তরুণ, কোনো রাজনৈতিক দল করে না, সুতরাং ব্লাডি পলিটিশিয়ানদের দোষ ত্রুটি খুঁজে পাওয়া যাবে না। খুব আশা করেছিলাম, আমিও আশা করেছিলাম, কিন্তু দেখা গেল কি, দে বিকাম এ পার্ট অফ দ্য ওল্ড সিস্টেম। এবং ঘুরতে 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 কোথায় চলে গেছে? কৌশলগত ঐক্যের নামে এখন জামাতে ইসলামের সঙ্গে ঐক্য করে। তার মানে কি জুলাই বর্গা দিয়েছে আপনার বক্তব্য অনুযায়ী? শেষ কথা বলা যায় না, জনগণ তো এখনো শেষ হয়নি। জনগণ বুঝছে, আমার ধারণা আগের চেয়ে উপলব্ধি তাদের বেড়েছে। আদৌ কি উপলব্ধি বেড়েছে কিনা রিপন ভাই? না, উপলব্ধি কমেছে সেটা বলবো না, কিন্তু বেড়েছে, তাও তো দৃশ্যমান না। দেখেন, বিষয়টা হচ্ছে কি, ওটাকে এক্সিকিউট করে কারা? জনগণ। জনগণের প্রত্যাশা থাকে, জনগণের আকাঙ্ক্ষা থাকে।
কিন্তু প্রত্যাশাটা পূরণ করে কে? ওই জায়গাটা কে বসে? ধরেন আমি রাজনীতি করি, আমি আপনার এখানে আমন্ত্রিত হয়ে এখানে কথা বলতে আসছি। আমার দায়িত্বটা কি? জনগণের পক্ষে কথা বলা, দেশের পক্ষে কথা বলা, এমনকি আমার দলের পক্ষেও কথা বলা, জনগণের হয়ে কথা বলা। নিঃসন্দেহে। এখন আমি যদি এই রোলটা ডিউলি যদি প্লে না করি, তাহলে আপনি কি মনে করেন যে 5ই অগাস্টের পরে বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা যেটা ছিল, সেটা কি থ্রো ইন ইলেকশন, অনলি একটা ইলেকশন, আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো? এটা সম্ভব না। তাই না? আপনি অ্যাকাউন্টেবিলিটির কথা বলেন, জবাবদিহিতার কথা বলেন। আমি আবারও আমার নেত্রী বেগম খালেদা জিয়ার, মানে আমার প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার একটা গুরুত্বপূর্ণ, উনি যখন ভীষণ 2030 ঘোষণা করেন, তখন প্রারম্ভিক বক্তব্যের মধ্যে বলেছিলেন একটা, তখন দেশে এখন তো 5Gও বোধহয় তরঙ্গ চলে আসছে, মোবাইলের তরঙ্গ, 5G চলে আসছে। তখন 4Gটা আলোচিত ছিল। তখন উনি বললেন যে দেশ শাসনের ক্ষেত্রে এ কাইন্ড অফ 4G ইজ নিডেড। কি? একটা জি বললেন যে গুড পলিটিক্স, জি মানে রাজনীতিটা ভালো হতে হবে। রাজনীতিটা যদি ভালো হয়, তাহলে আমি যেহেতু সংসদীয় রাজনীতি করি, থ্রো পার্লামেন্ট আমি জনগণের কথা বলবো, থ্রো পার্লামেন্ট আমি ল এনঅ্যাক্ট করব, থ্রো পার্লামেন্ট আমি দেশ পরিচালনার ক্ষেত্রে ডিবেট চালু রাখবো, অ্যাকাউন্টেবল করব গভর্নমেন্ট ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনার একটা গুড পার্লামেন্টও লাগবে। এটা হইচই পার্লামেন্ট, চেয়ার ছোড়াছড়ি পার্লামেন্ট, গালাগালির পার্লামেন্ট, অযোগ্য মূর্খ ব্যবসায়ীতে ঠাসা পার্লামেন্ট দিলে তো সেটা হবে না। তাহলে যখন আপনার গুড পলিটিক্স হবে, তাহলে গুড পলিটিক্স উইল ক্রিয়েট এ গুড পার্লামেন্ট। গুড পলিটিক্স উইল ক্রিয়েট এ গুড পার্লামেন্ট। গুড পার্লামেন্ট উইল ক্রিয়েট এ গুড গভর্নমেন্ট। কারণ আপনি 300 মানুষকে মনোনয়ন দিয়েছেন, যে দল থেকে হোক না কেন, 300 মানুষ নির্বাচিত পার্লামেন্টে এলেন। মেজরিটি পার্টি আউট অফ দ্যাট 300 অথবা আউট অফ মেজরিটি, তার দলে যে লোকগুলো আছে মেজরিটি, তার মধ্যে থেকে তো তিনি মন্ত্রিসভা গঠন করবেন নাকি? ওর মধ্যে যেটা বেস্ট। তো তাই হওয়া উচিত, হওয়ার কথা, তাই না? তো যদি তা না হয়, এবং যদি আপনি বেশিরভাগ লোকগুলো যদি পচা ধচা টাইপের, পচা ধচা বলতে আমি ব্যাকগ্রাউন্ডে পচা ধচা, ক্রেডিবিলিটি, যেটা যেটা যেখানে জি লাগানো যাবে না, যেখানে জি লাগানো যাবে না, ইউ আর রাইট, তাহলে আপনি একটা ভালো সরকার, গুড গভর্নমেন্ট পেলেন না। মানে গুড পলিটিক্স কি উইল ক্রিয়েট এ গুড পার্লামেন্ট, গুড পার্লামেন্ট উইল ক্রিয়েট এ গুড গভর্নমেন্ট, অ্যান্ড গুড গভর্নমেন্ট উইল ডেলিভার গুড গভর্নেন্স। গভর্নেন্স। আপনি সুশাসন দিতে হলে তো আপনার ভালো সরকার লাগবে। আপনি একেবারে যদি আমি পুলিশের কথা যদি বলি, একেবারে আপনার মানে হারমাত টাইপের পুলিশ, মানে যেটা আওয়ামী লীগের আমলে যেটা ছিল, এরকম টাইপের পুলিশ দেখে আপনি ল অ্যান্ড অর্ডার ডিসিপ্লিন মেনটেন করতে পারবেন না। আপনি বিরোধী দলকে তছনছ করে দিতে পারবেন, আপনি সাউন্ড গ্রেনেড ফাটিয়ে ঠুটিয়ে মানে যাচ্ছেতাই করে দিতে পারবেন, কিন্তু আইনের শাসন কায়েম করতে পারবেন না এই জাতীয় পুলিশ দিয়ে, মাস্তান পুলিশ দিয়ে। অথবা প্রশাসনও তো একই ওই character। সবটাই তো। এখন কথা হচ্ছে কি যে আপনি যে এই যে সুশাসন, মানে মানুষ, দেশে সুশাসন ছিল না বলেই তো 5ই আগস্টের ঘটনা ঘটে। দেশে সুশাসন, ওই যে বললাম, গণতন্ত্র না থাকলে, পার্লামেন্ট না থাকলে, জবাবদিহিমূলক শাসন না থাকলে কি সামরিক শাসন আসলো, তো সেটার বিরুদ্ধে তো 90-তে গণঅভ্যুত্থান হলো, এমনকি 69-এর গণঅভ্যুত্থান। এই কারণেই তো, যদি 4G ঠিক থাকে, 4G যদি ঠিক থাকে, তাহলে তো আপনার গণঅভ্যুত্থান হয় না। উন্নত দেশগুলোতে গণঅভ্যুত্থান আপনি দেখবেন 5 বছরের মেয়াদে 2টা 3টা 4টা প্রধানমন্ত্রীও বদলায়। এমনকি ভারতীয় বংশোদ্ভূত নাগরিক যে লাস্ট ব্রিটেনে যে প্রধানমন্ত্রী হলেন, ভদ্রলোকের নাম যেন কি, মানে ভারতীয় বংশোদ্ভূত, ইউকে, যুক্তরাজ্যে, হ্যাঁ যুক্তরাজ্যে, ঋষি সুনাকের মানে আপনার শ্বশুর কে নারায়ণ মূর্তি হচ্ছেন ইনফোসিস, একটা যে মানে আপনার ইনফোটিক্সের জায়ান্ট, মানে টেক বিজনেস ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য জায়ান্ট। তিনি হচ্ছেন কে নারায়ণ মূর্তির মেয়ের জামাই হচ্ছে আপনার ঋষি সুনাক। তাহলে এই যে ঋষি সুনাক পর্যন্ত, বরিস জনসন থেকে শুরু করে বিভিন্ন ধাপে লিজ ট্রুস, ওদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন একজন নারী, তো তার আগে আপনার আরেকজন নারী প্রধানমন্ত্রী ছিলেন। তার সময় আমি কনজারভেটিভ পার্টির কনফারেন্সে আমি আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম সেখানে। যাই হোক, আমি কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে একটি মেয়াদে 3-4টা প্রধানমন্ত্রী বদলে গেল, কিন্তু স্ট্রিট এজিটেশন হয়নি, জ্বালাও পোড়াও হয়নি, ভাঙচুর হয়নি,
ইনস্ট্যাবিলিটি হয়নি। শেয়ার বাজারে মানে পলিসি ইস্যুজে সেখানে দাম ওঠান, পুঁজিবাদী ব্যবস্থা ওটা হবে, সেটা ডিফারেন্ট ইস্যু। তার মানেটা হচ্ছে আপনি যা কিছু ভালো কথা বলেন না কেন, যত ভালো কথা আমরা বলি না কেন, দিস আর অল বুকিশ, বইয়ের কথা, ভালো কথা, তাই না? তো আপনি বললেন যে মানুষের ভাবনার মানে মানুষ কি পিছিয়ে পড়ে? মানুষ আসলে পিছিয়ে পড়ে না। মানুষের কথাগুলোকে যারা ধারণ করে, যারা নেতৃত্ব দেয়, তারা যদি ধারণ না করেন, তারা যদি ওটাকে মনে প্রাণে বিশ্বাস না করেন, তারা যদি সেটাকে ইমপ্লিমেন্ট না করেন, সমস্যাটা হচ্ছে সেই জায়গায়। আপনার দল কি অভ্যুত্থান পরবর্তী জনগণের চোখের ভাষা বুঝতে আমি পেরেছে? আপনাকে একটা কথা বলতে চাই, আজকে আমি খুব মানে আমি নিয়মিতই আমি তো রাজনীতির বাইরে, আমি তো মিডিয়ার লোক, আমি পত্রিকার সম্পাদক। সুতরাং আমি দুটো দৃষ্টিতে দেখি, একেবারে একটা দলীয় দৃষ্টিতে দেখি, মানে বিষয়গুলো ঘটনাবলীকে দলীয় দৃষ্টিতে, কারণ আমি যে একটা দলের মানে সদস্য সেটা তো আমি ভুলে যাই না, সুতরাং ওটা ওইভাবে আমাকে একটা দেখতে হয়। তারপরে আমি একটা সম্পাদকীয় দৃষ্টিতেও ঘটনাটা দেখি, মানে আমার ডিসঅ্যাডভান্টেজ মানে যাই টু ওয়েতে আপনি অবজার্ভ আমাকে দেখতে হয়। আচ্ছা, আমি যেটা দেখলাম ট্র্যাডিশনালি, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, আমি প্রেসিডেন্ট জিয়ার সাথে নির্বাচনী প্রচারণা অভিযানে অংশ নেওয়ার আই হ্যাড দ্য অপরচুনিটি। এবং আমি যে মাত্র 21 বছর বয়সে বিএনপির ছাত্র সংগঠনের একেবারে সরাসরি ভাইস প্রেসিডেন্ট হয়ে গেলাম, অলমোস্ট সদস্য থেকে সরাসরি ভাইস প্রেসিডেন্ট হয়ে গেলাম, ওয়ান অফ দ্য রিজন ছিল আমি প্রেসিডেন্ট জিয়ার সাথে একটা নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করছিলাম প্রথম। এর আগে তো তার সাথে আমার 77 সালে ইন্টারাকশন ছিল, মানে বিএনপি সৃষ্টিরও 1 বছর আগে। প্রেসিডেন্টের 27শে ফেব্রুয়ারি 1977 সাল প্রেসিডেন্ট যে আমাদের কয়েকজন ছাত্র নেতাদের ডেকেছিলেন, তার মধ্যে আমি সর্বকনিষ্ঠ এবং পদমর্যাদায় সবচেয়ে ছোট, মানে যেটা বলে অনুল্লেখযোগ্য, সোজা কথা, হোয়াট এভার, তিনি আমাকে সামহ পছন্দ করেছিলেন। তারপর ওনার সাথে একটা নির্বাচনী জনসভায় বক্তৃতা করতে যাওয়ার পরে উনি ডিসাইড করলেন যে আমি পার্টির দায়িত্বশীল নেতৃত্বের জায়গায় যাব। বলা যেতে পারে আমাদের মুসলমানদের মধ্যে বলা যে ওসিয়ত বলেন একটা, মৃত্যুর আগে যদি কোনো লোক তিনি সম্ভাবনা দেখেছিলেন, আকাঙ্ক্ষা যদি ব্যক্ত করে যান, ওনার। সেটা হয় ওসিয়ত হয়ে যায়। তো তিনি মানে তার মৃত্যুর 2 দিন আগে তিনি আমাদের পার্টির তৎকালীন ছাত্র বিষয় যিনি দেখাশোনা করতেন সংগঠনের, তার কাছে আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন যে ওকে ভাইস প্রেসিডেন্ট করে দিও। এটা একটা অন্য প্রেক্ষাপট, আমি ডিটেল আলোচনায় গেলাম না। কথাটা হচ্ছে নির্বাচনী প্রচারের স্টাইল। আমি প্রেসিডেন্ট জিয়ার সাথে নির্বাচনী প্রচারণায় গিয়েছি, জাস্টিস সাত্তারের নির্বাচনী প্রচারণা অংশ নেওয়ার আমার মানে অভিজ্ঞতা ছিল। আমার পার্টি ইমিডিয়েট পাস্ট চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে আমি নির্বাচনী প্রচারণায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছি। আমি আমার পার্টির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় বা তার বক্তৃতার স্টাইলটা রিয়েলি I found it is totally in a different dimension. মানে ট্র্যাডিশনালি, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অফকোর্স ট্র্যাডিশনালি আমাদের দেশের পলিটিশিয়ানরা বক্তৃতার মধ্যে যে গালমন্দ, প্রতিপক্ষকে ঘায়েল করা, আলোচনা করো, অমুক করো, তমুক করো, যেগুলো আমরা সাধারণত দেখে থাকি, যেগুলো আমরা প্র্যাকটিস করি, I found absolutely different position in তারেক রহমান's stance. তিনি কি করতে চান, সেমিনারের মতো করে what he wants to deliver, একেবারে ধরে খাত ওয়াইজ ধরে তিনি মনে হচ্ছে যেন তিনি ক্লাস দিচ্ছেন, শেখাচ্ছেন, আবার ইন্টারাক্ট করছেন, জনগণের কাছে জানতে চাচ্ছেন, ডায়ালেকটিক টাইপের হয়। এক্স্যাক্টলি। তো এই যে জিনিসটা আপনি যেটা বললেন যে মানে কুড উই রিড দ্য পালস অফ দ্য পিপল, অথবা আমরা জনগণের চোখের ভাষা, মনের ভাষা আমরা বুঝতে পারছি কিনা, ইয়েস আপনারা চেষ্টা করছেন। আমি বলতে চাই, ওয়েল প্যাটার্নটা তো চেঞ্জ হয়ে গেছে, প্যাটার্নটা আমি 30 সেকেন্ডসে শেষ করব। মানে আমি বলছি যে আমরা যারা পুরনো আমলের রাজনীতি, মানে পুরনো বন্দোবস্তের, পুরনো বন্দোবস্ত কথাটা বলবো না, পুরনো যে স্টাইলটাই যেভাবে আমরা মানে নির্বাচনী বক্তৃতা করি, অ্যাড্রেস করি, ভোটারদেরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করতাম, একেবারে জোরে চিৎকার চেঁচামেচি বক্তৃতা। আমি খুব আজকে ওনার পুরো মানে চিটাগংয়ে ওনার বক্তৃতাটা, আমি চিটাগং অ্যাড্রেসটা আমি পুরোপুরি খুব মনোযোগ দিয়ে একেবারে আমি ওই যে বলে এক জার্নালিস্টিক আইতে আমি ওইভাবে দেখার চেষ্টা করেছি। ইট ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট, ইট ইজ অ্যাবসলিউটলি আপনার মানে কি বলে
একটা ডিফারেন্ট ট্রেন্ড ক্রিয়েট করেছেন, New something in our মানুষের politics. সাথে তার ইন্টারাকশনটা দুর্দান্ত হচ্ছে এবং মানুষ রেসপন্স করছেন। জি সেলিম ভাই, একটু এই জায়গা থেকেই আপনার কাছ থেকে শুনতে চাই, শুধু ছবিতেই পরিবর্তন দেখছি না রাজনীতির গুণগত মানেও পরিবর্তন? তারেক রহমান সাহেব শুরু করেছেন, অন্যরাও নিশ্চয়ই ধীরে ধীরে বদলাবেন। আপনি কি ছবিতে পরিবর্তন দেখছেন না আসলেই নীতি নৈতিকতার জায়গায় পরিবর্তন এসেছে কিছুটা? আমি কি মন খুলে বলবো? অবশ্যই মন খুলে একটু কথা বলার। তাহলে পরে আমি বলবো যে আসল জায়গায় কিন্তু আমরা আলোচনাটা নিয়ে গেছি। উই নিড গুড পলিটিক্স। গুড পলিটিক্স। তো হোয়াট ইজ গুড পলিটিক্স? পলিটিক্স ফর এটা গুড পলিটিক্স গুড কি? পলিটিক্স ফর পিপল। নো, আমি বলতেছি গুড পলিটিক্সের কনোটেশনসগুলো আমার বের করতে হবে। এবং সেখানে আমি নূতন বয়ান, কি যেন বয়ানের ইংরেজি শব্দ Narrative. ন্যারেটিভ। আপনারা হরতাল ডেকেছেন, হরতাল হয়েছে করে দিন, ঢাকা ব্লকেড, এই শব্দ ব্যবহার। এই যে একটা কথা আপনি উচ্চারণ করলেন, তারপরে উনি বললেন যে না এই শব্দটা আমি করছি বন্দোবস্ত। এই যে বন্দোবস্ত শব্দটা আমদানি করলো, এইটা দিয়ে নতুন পলিটিক্যাল কালচার, একটা বাইনারি দাঁড় করানোর চেষ্টা থিংস হচ্ছে। আর নট সো সিম্পল। গুড পলিটিক্স এসেনশিয়াল, কিন্তু আমি বলবো ইতিহাস অন্তত আমাকে এই শিক্ষা দেয় যে পলিটিক্স ইজ দ্য কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমিক্স। ইকোনমিক্স যদি লুটপাটতন্ত্রের ভিত্তিতে হয়, রাইট, গরিবের সম্পদ বড় লোকের কাছে ধাবিত হয়, এবং আমরা আওয়াজ করলাম, গণ অভ্যুত্থান করলাম, বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থান, এইটার প্রসেস উল্টিয়ে দেওয়াটাই তো প্রথম কাজ ছিল। জি এবং সেলিম ভাই, গণতন্ত্র। কি কি কাজ ছিল আমরা আরেকটু বিস্তারিত শুনবো ছোট্ট একটি বিরতির থেকে ফিরে। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মজিদুল ইসলাম সেলিম, আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। বিরতির আগে সেলিম ভাই আপনার কাছ থেকে কথা শুনছিলাম, আপনি বলছিলেন যে গুড গভর্নেন্স বা গুড পলিটিক্স নিশ্চিত করতে হলে আসলে অর্থনীতির যে জায়গাটা, যে গুরুত্ব বহন করে রাজনীতিতে, সেই জায়গাটি না বদলালে আসলে গুড পলিটিক্স আনা অনেক কঠিন। না, আমি বলছিলাম যে এটি ইতিহাসের শিক্ষা সম্পর্কে বলছিলাম যে আপনি রাজনীতি বাঁচাও, এইটা একটা খুবই ইম্পর্টেন্ট স্লোগান বর্তমানে। রুগ্নতা থেকে বাঁচাইতে হবে, বাঁচাইতে হলে প্রবলেম সঠিক জায়গায় ডায়াগনোসিস করতে হবে। খালি মলম দিয়ে হবে? খালি পুরানো ব্যবস্থা বহাল রেখে আমি একটা নতুন চেহারা সেখানে উপস্থাপন করলাম, নতুন ঢঙ্গে বললাম, বন্দোবস্ত শব্দ ব্যবহার করে চার্ম করে দিলাম, এবং এটাই মাস্টার মাইন্ড, এইটাই হলো মেটিকুলাস প্ল্যানিংয়ের অংশ, এত সহজ নয়। যে যতই চেষ্টা করুক, ইতিহাস আমাকে এই শিক্ষা দিয়েছে এবং মানুষকেও সেটা বুঝতে হবে যে লুটপাটের অর্থনীতির উপরে আপনার বহাল রেখে যদি রাজনীতি চলে, একটা দেশ চলে, তাহলে সেই দেশের রাজনীতি যতই চেষ্টা করেন, চেষ্টা হবে, কিন্তু কোনোদিন সেখানে সফলতা আসবে না। দক্ষতা এবং সভ্যতা ফিরিয়ে আনতে পারবেন না। স্বৈরতন্ত্রের জমিনের উপরে গণতন্ত্রের ফুল ফোটানো যায় না। মানে আমরা এরশাদ বিরোধী আন্দোলনের সময় রিপোর্টের মনে থাকতে পারে, এরশাদ চলে গেল, 3 জোটের রূপরেখার ভিত্তিতে কিন্তু আমরা ইউনাইটেড হয়েছি, 3 জোট চলে যাওয়ার পরে 3 জোটের লিয়াজো কমিটি আবার বসলো, আমাদের এখন একটা আচরণ বিধি তৈরি করতে হবে। করণীয় আচরণ বিধি ড্রাফট করার দায়িত্ব আমার ছিল। প্রথমে আমি লিখলাম ড্রাফটে যে স্বৈরাচারের পতন হয়েছে, আগামী 2 বছর অন্তত পক্ষে দলীয় স্বার্থের চেয়ে স্বৈরাচারের আবর্জনা পরিষ্কার করার ব্যাপারে আমাদের মনোযোগ কেন্দ্রীভূত করিতে হইবে। সবাই রাজি, সইটাই হলো, একদিন প্রচার হলো, তারপরে দেখি ওইটা বেশি প্রচার হয় না। পরে আমি বললাম স্বৈরাচারের আবর্জনা পরিষ্কার করার বদলে কার আঁচলে বেশি করে আবর্জনা বেঁধে নিতে পারবে, এই কম্পিটিশন লিপ্ত হয়ে গেল। ভালো করে খোঁজ নিয়ে দেখেন ফর্মিডেবল ক্যান্ডিডেটকে, যার টাকা আছে, এবং এদের খোঁজা শুরু করলো, এবং এইভাবে চলতে চলতে হয়তো এখন বর্তমানে ঠিক সেরকম নাই, কিন্তু কালচারটা এই জায়গায় চলে গেছিল। বড় বড় পার্টি ইলেকশন করতে চান, টাকা আছে, আপনার কর্মী আছে, কর্মী বাহিনী আছে, মানে মাসেল পাওয়ার, টাকা আছে মানে মানি পাওয়ার। আচ্ছা কি তাহলে আমি জেল খাটছি, আমি ত্যাগ করছি,
আমি এইটা পার্টির জন্য এইটা করছি, খুব ভালো কথা, খুব ভালো কথা, আপনি জেল খাটার জন্য উপযুক্ত কিন্তু এমপি হওয়ার জন্য উপযুক্ত না, বিদায় করে দিল। আর যদি কান্নাকাটি করে, আপনি এই করতেছেন, আমি জানি তো আপনি ত্যাগ করছেন, আপনি কি চান পার্টিকে ভালোবাসেন না? তো এই কোটিপতি একজনকে নমিনেশন দিচ্ছি, সেটা জেতার সম্ভাবনা আছে, আপনি কি চান আমাদের পার্টি হেরে যাক? উল্টা তাকে অভিযুক্ত করে বসে থাকতো। সেই কালচার থেকে বের হয়ে আসতে হলো পরে। রাজনীতিকে যদি সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হয়, আমি বলছি না যে কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে, কিন্তু আমি এইটা বলবো যে খালি রাজনীতির স্ট্রাকচারগুলো বদলালে হবে না, তার কাঠামো এবং চেহারাগুলো, বাহ্যিক চেহারাগুলো বদলানো চলবে না। এটা যে ভিত্তি, বর্তমান রাজনীতিতে কি আপনি মিনিমাম কোনো ছবি দেখছেন, প্রতিচ্ছবি দেখছেন? এইটা খালি এই জায়গায় দেখি যে জনতা যদি সচেতন হয়ে অ্যাসার্টিভ হয় যে আমি এটা চেয়েছিলাম, এটা হচ্ছে না কেন। কিন্তু অ্যাজ ইট ইজ যেভাবে চলছে, আপনি দেখেন, এটা আপনার অনুষ্ঠানে আমি বলেছিলাম, সমন্বয়করা একবার আমাকে ইফতার পার্টির দাওয়াত দিল। আমি বলি কোথায়? বলে শেরাটন। আমি 20 মিনিট ধরে তাদের বললাম, শেরাটন বিরাট টাকা, তোমাদের নামে বদনাম হচ্ছে জানো না, মার্সিডিজ ছাড়া চলো না, মুখ ছাড়া। আমি তো ডাকসুর ভিপি ছিলাম, আর তোমাদের অনেক ক্যারিসমেটিক লিডার ছিলাম। যে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে পাল্লা দিতে হলে সেলিম ভাই এগুলো না করলে চলবে? ক্রিয়েটিং অ্যান এক্সকিউজ, যে টাকা বানানোর কায়দা, মানে একটা প্রতিযোগিতা, এই মানসিকতা চলে এসেছে। বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থান যদি জিজ্ঞেস করেন, বলছে হ্যাঁ আমরা তো বৈষম্যের বিরুদ্ধে লড়াই করি, বলবে কিনা জানি না, কিন্তু ভাবটা এরকম, হ্যাঁ বৈষম্য বিরোধী, খালি এক পক্ষ লুটপাট করেছে, এখন আমরা লুটপাট করব, সাম্য কায়েম হবে। এইটা তো আমাদের বৈষম্য বিরোধী মানুষ তো এই বৈষম্যের অবসান চায় নাই, তারা চেয়েছে 99% বনাম 1%, উই আর দ্য 99% বলে আমেরিকায় যে খোদ যে সংগ্রাম হয়েছে সব জায়গায় এখনো চলছে। অকুপাই ওয়াল স্ট্রিট, অকুপাই ওয়াল স্ট্রিট, দিস ইজ দ্য, এটা দুনিয়ার গতি। জনগণের সেই সুযোগ কি আছে? সেই সুযোগ অবশ্যই আছে। আমি মনে করি আপনি যেমন ইউনিভার্সিটি যদি ধরেন, আমি মনে করি ইউনিভার্সিটিগুলোতে আমরা যে পরিবেশ চাই, আমি এখনো বিশ্বাস করি আপনি এখান থেকে তথাকথিত মাস্তান, এবং দেখেন কেমন প্রতারণামূলক এটা অনুপ্রবেশ রাজনীতি একটা সৃষ্টি হয়েছে, এবং বুক ফুলায় বলে যে আমরা মেটিকুলাসলি প্ল্যান করেছি এবং কত লক্ষ টাকা ঘুষ দিয়ে ছাত্রলীগের কমিটিতে ঢুকে গেছি, ঢুকে যেয়ে তুমি যখন কাজ করেছো না তাহলে থাকতে পারতাম না। এই একই যুক্তিতে কিন্তু আমি প্রশ্ন করতে পারি, তাহলে পরে লাঠি হাতে হেলমেট বাহিনীতে যোগ দিয়ে আমার এবং ছাত্র দলের কর্মীদের যারা পিটিয়েছে তার ভেতরে তুমি ছিলে, আজকে তুমি এসে সেইটার বিরুদ্ধে প্রতিরোধের কথা বলতেছো, এবং করতে করতে যে আজকে কোথায় চলে গেছে দেখেন। কোনো ছিল যে জামাত ইসলামের সঙ্গে অ্যালায়েন্স করতে হবে? হাউ ক্যান দে সে যে উই রিপ্রেজেন্ট দ্য অ্যাসপিরেশনস অফ দ্য গণঅভ্যুত্থান? তারা বিএনপির সাথে অ্যালাই করলে কি আপনি সাধুবাদ জানাতে পারতেন? বিএনপি কেন? বিএনপির সঙ্গে আমি বলতেছি না, মানে কোনো পলিটিক্যাল পার্টির সাথে তাদের যাওয়া ঠিক হয়নি? না না না, যাবেন না কেন? কিন্তু নট জামাত ইসলাম। জামাত ইসলাম আমাদের ধারে কাছে না। দেখেন জামাত ইসলাম সম্পর্কে আমি বলবো, এই প্রশ্নের জবাব এখনো আমি পাইনি। তারা কিন্তু খুব মলিন মুখে এই করে বলে ভাই, এবং আমাদেরকে তো দেখেন নাই, আমাদের মতো সৎ কেউ নাই, আমাদের একবার একটা সুযোগ দিয়ে দেখেন। আসলেই কি তাদের দেখেছেন আপনারা কখন? অবশ্যই দেখেছি, 71 সালে দেখি নাই? দে ওয়ার নট মেয়ারলি কোলাবোরেটরস, দে ওয়ার পার্টিসিপেন্ট। কিন্তু সেটার জন্য তো তারা দুঃখ প্রকাশ করেছে, কে বলেছে বলেছে? যদি আপনারা আহত হন আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি। পাকিস্তান সেনাবাহিনী ওইটা করেছে। আচ্ছা। পাকিস্তান সেনাবাহিনী মানে এটি এনাফ না? না না না, এটা ইম্পসিবল। পাকিস্তান সেনাবাহিনী নিয়াজির সই করা দলিলে, আত্মসমর্পণ দলিলে লেখা আছে, উই দ্য আর্মি, দ্য নেভাল অ্যান্ড এয়ার ফোর্স অফ পাকিস্তান অ্যালং উইথ অল অক্সিলারি and paramilitary and civilian auxiliary forces unconditionally surrender. তারপরে পাকিস্তান সেনাবাহিনী যদি এখন দুঃখ প্রকাশ করে বলে যে তাহলে আমরা ঢাকায় একটা ক্যান্টনমেন্ট করব, বুঝবেই আলাপ। জি, আমরা একটু রিপন ভাইয়ের কাছ থেকে শুনতে চাই এই বিষয়ে। রিপন ভাই, আপনারা অ্যালাউ করবেন কিনা ক্ষমতার প্রশ্নে, ক্ষমতায় যাওয়ার প্রশ্নে? না না, এটা পুরনো সিস্টেমের সাথে আপনারা কিছুটা আপোষ করেছেন কিনা?
সেলিম ভাই যেটা বললেন সেটা তো মানে কোনো মানে দেশের কোনো সচেতন নাগরিক এটা অ্যালাউ করার কোনো কারণ নাই, এটা মানে কিন্তু ক্ষমতায় যাওয়ার প্রশ্নে না, রাজনৈতিক ক্ষমতা তো শোনেন, শক্তিগুলো কি আমি কিছুটা আপনার ওই কম্প্রোমাইজ যে মানে করেছে? অনেক আগে মানে একজন নেতা বলেছিলেন, যে বলছে যে আপনার ওর বলেছিলেন যে রাজনীতির কোনো শেষ কথা নেই। আমাদের দলে একজন নেতা ছিলেন মেজর জেনারেল মজিদুল হক, মজিদুল হক, মজিদুল হক, রাইট, মজিদুল হক। কৃষিমন্ত্রী ছিলেন এক সময়। তো আমরা নর্মালি সবাই মাজিদুল হক মাজিদুল হক, বাট ওনার এক্স্যাক্ট নামটা ছিল মজিদ উল হক, হোয়াট এভার। উনি প্রগ্রেসিভ চিন্তাভাবনার অধিকারী ছিলেন, সেনাবাহিনীর লোক হওয়া সত্ত্বেও। উনি একটা কথা বলতেন যে নীতিভ্রষ্ট লোকেরাই বলে যে রাজনীতিতে কোনো শেষ কথা নেই। রাজনীতি মানে হচ্ছে মানে নীতির উৎকর্ষতার জায়গাটাই, সেই জায়গায় যদি কোনো শেষ কথা না থাকে, ফর হোয়াট শেষ কথা না, মানে নীতির পরিশীলিত নীতিগুলোই তো হবে রাজনীতি রাজনীতির তাই মূল হওয়া উপজীব। উচিত, তাই হওয়া উচিত, শেষ কথা না কেন? এখন কথা করতে ক্ষমতায় যাওয়ার জন্য, আমি যদি এইভাবে বলি, ক্ষমতায় যাওয়ার জন্য আমি কি যা আমি পাবলিকলি করতে পারি না, মানে আমি বলতে চাচ্ছি পতিত স্বৈরাচারকে সাথে নিয়ে বগলে রেখে আমি ক্ষমতায় যদি যেতে চাই, আওয়ামী লীগের লোকজনকে আমার স্টেজে উঠাই দিয়ে, বা যারা জনগণকে হত্যা নিপীড়নের জন্য যারা দায়ী ছিল তাদেরকে যদি আমি সাথে নিয়ে ঘুরি, ভোট চাই, এটা কারণ ওই যে বললেন যে রাজনীতি কোনো শেষ কথা নেই, এটাকে মানুষ পছন্দ করবে? করবে না, কিন্তু আপনারা সবগুলো রাজনৈতিক দল তো এই কাজটি করছেন। করবে না। আমি যদি মনে করি যে দমন নিপীড়ন নির্যাতন করার জন্য আওয়ামী আমলে যে পুলিশ লীগের যে সমস্ত কর্মকর্তারা ছিল, বেনজিরের শাগরেদরা অথবা বেনজিরের ওস্তাদরা, তাদেরকে আমি প্রশাসনের মধ্যে বসাই দিয়া আমি ভবিষ্যতে দমন নিপীড়ন করবো, কারণ বিকজ দে নিউ হাউ টু ট্যাকেল দ্য অপোজিশন, কীভাবে সাপ্রেস করতে পাওয়ার অফ ভয়েস কিভাবে No, ট্যাকেল করতে হয়। এটাকে মানুষ পছন্দ করবেন না। রাজনীতিতে শেষ কথা থাকবে না কেন? শেষ কথা তো থাকতে হবে। শেষ কথাটা হচ্ছে নীতির প্রশ্নে আপোষ থাকবে না, সোজা কথা। এটাই রাজনীতি হওয়া উচিত। এটাই হওয়া উচিত। এটা বিষয়টা এবং একাডেমিক, সেটি গুড পলিটিক্স, আপনার কথা অনুযায়ী সেটি মানে গুড পলিটিক্স। হ্যাঁ, বিষয়টা একাডেমিক না, মানুষ এটাই পছন্দ করে। মানুষ চায় যে আপনাকে যেভাবে দেখতে চায় মানুষ, যেমন আমি যদি এইভাবে যদি বলি, মনে করেন একজন মানুষ একেবারেই কিছু ছিল না, অল অন এ সাডেন, ওই যে হিন্দি সিনেমাটার নাম ছিল রাজু বানগায় জেন্টলম্যান, অল অন এ সাডেন একজন মানুষ, অর্থাৎ নির্বাচন 12 তারিখের পরে 13 তারিখে তো অনেকে এমপি হবেন, এটা অল অন এ সাডেনই আর কি, একটি মর্নিংও সাডেন না বলে একটা ওয়ান ইন মানে গুড মর্নিং বলা যেতে পারে, একটা ফাইন মর্নিং যেটি বলেন না কেন। তো আপনি এমপি হয়ে গেলেন, এমপি হয়ে যাওয়ার পরে তিনি 2-3 কোটি টাকা দামের একটা গাড়িতে চড়ে ধুলা উড়াইতে জনগণের চোখ মুখে নাক দিয়ে ধুলা উড়াইতে চলে গেল। তার বাড়ি ঘরে কুড়ে ঘর থেকে অথবা যেখানে কিছু ছিল না সেখানে হঠাৎ করে প্রাসাদোপম অট্টালিকা টাইপের কিছু উঠে গেল। অনেক গ্রুপ ইন্ডাস্ট্রিজের মালিক, যেমন আমি আওয়ামী লীগের নেতাদের হলফনামার কথা যদি বলি, আমি 2-3 জনের হলফনামাটা আমি খুব ক্লোজলি স্টাডি করেছি, সেটাও যে মানে সাংবাদিক হিসেবেই। যেমন আওয়ামী লীগের জুনায়েদ হোসেন পলক বাকি জন নাম, তিনি তার প্রথম হলফনামার মধ্যে উল্লেখ করেছিলেন যে তিনি ধার দেনা করে, মানে মোবাইলের ফ্লেক্সি লোডের দোকান ছিল, দানের টাকা এবং ধার দেনা, মানে দানও নিছেন ধার দেনাও করছেন, করে তিনি ইলেকশন করলেন। তার স্ত্রীর ইনকাম ছিল 2,20,000 সামথিং, টিউশনি করে। না ওই স্কুল টিচার। এর পরের 5 বছর যখন হলফনামা হলো তখন হয়ে গেল কয়েক শত কোটি টাকা। মানুষ তো প্রশ্ন তুলতেই পারে যে আপনার ধার দেনা করা বিনিয়োগ এই শত কোটিতে রূপান্তরিত হলো কিভাবে? এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে শুনবো। আমরাও এই প্রশ্ন রেখে ছোট্ট একটি বিরতিতে যেতে চাচ্ছি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়। বিরতির আগে রিপন ভাই, আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম, আপনি একটি জিনিস বলছিলেন যে আপনার পরিচিত 2-1 নেতাদের মধ্যে ধার দেনা করে একবার এমপি হয়ে গেলেন, এরপরে কি হলো, পরের ঘটনা শুনতে চাই। আমি আওয়ামী লীগের এবং বর্তমান রাজনীতি, আওয়ামী লীগের একজনের নাম তো বললামই, এরকম একাধিক যদি আপনি দেখেন, বর্তমান পার্লামেন্টেও কি এরকম হবে না, পরিবর্তন কিছু হয়েছে? না, আমার ধারণা মানে এখন ধার দেনা করা লোকজনের সংখ্যা বোধহয় কম,
আমার ধারণা ধারণা করলেও দেখায় না। আমি অবশ্যই সেভাবে হলফনামা কারোটি স্টাডি করি নাই, নিজেই যেখানে নমিনেশন পাই না আর কার হলফনামা দেখে কিন্তু 45 জন ঋণ খেলাপি, 45 জন কিন্তু আছে দেনাদার, যারা ঋণ খেলাপি, ব্যাংকের টাকা দেয় হ্যাঁ, ওরা তো অবশ্য তারা তো 1000 কোটি টাকার দেনাদার, হ্যাঁ 1000 কোটি টাকার দেনাদার, সেটা ঠিক আছে, এরা হলো বড়লোক ফকির। তো যাই হোক, এখন কথা হচ্ছে কি যে আপনার নাম্বার ওয়ান যে আমাকে মানে বা এই ধরনের দেনাদার বা মানে যারা ঋণ খেলাপি তাদেরকে আমি মানে মানে তারা পার্লামেন্টে আসবে কেন, সোজা কথা, ক্লিয়ার। তাদেরকে দলগুলো নমিনেশন দিল কেন? ওরা দলগুলো তাদের ব্যাপারে খোঁজ নিল না কেন? না, এখানে একটা ব্যাপার আছে কি, আপনাকে একটু বলি, এটা আমাদের নির্বাচনী ব্যবস্থার ত্রুটি। আমি তো এটা নিয়ে অনেকদিন কথা বলি। মানে নির্বাচনী ব্যবস্থায় একটা ক্যান্ডিডেটের তিনি যে দেনাগ্রস্ত, তিনি যে ওটা এটা এটা এত কিছু জানা যায় না, সত্যি জানা যায় না। আপনি যে বিদেশের অন্য দেশের প্রতি আপনার আনুগত্য আছে অথবা নাগরিকত্ব আছে, এটা তো আপনি যখন পার্টির মেম্বারশিপ নিয়েছেন এটা আপনি বলেননি, সদস্য বলেননি। এইগুলোতে কিছু ট্রান্সপারেন্সি ভবিষ্যতে চিন্তা করতে হবে পলিটিক্যাল পার্টি। কারণ পার্টিগুলো এবার দেখেছি যে অনেকেই প্রায় 3 মাস 6 মাস বা 1 বছর আগেও তাদের সম্ভাব্য প্রার্থীদের কিন্তু নাম ঘোষণা করেছেন। না, 3-6 মাস আগে না, মাস 2-3 আগে। 2 মাস ইজ এনাফ টাইম। এটা স্ক্রুটিনি করা যেত। ওটা একটা স্ক্রুটিনি করার সময়টা হয়নি। যেমন মানে ট্র্যাডিশনালি যেটা মানে আপনার হয় মানে আগে থেকে যেমন পার্টিতে যদি নমিনেশন চাওয়া হয়, এই সমস্ত ব্যাপারগুলো যদি ক্লারিফিকেশন চাওয়া হয়, তাহলে হয়তো পার্টি বুঝতে পারতো এই প্রসেসগুলো মানে একটা নিউ এক্সপেরিয়েন্স, হয়তো ভবিষ্যতে তা করা হবে। আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে কি, আপনার প্রার্থীদের ব্যাপারটা কি, যেমন মনে করেন আমি সেলিম হয়তো অন্যভাবে নেবেন বিষয়টা, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের মনোনয়ন পদ্ধতিটা, ওরা তো মনোনয়ন না, মানে যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করার পদ্ধতিটা আমি ভেরি মাচ লাইক করি। মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে বছর খানেক আগে একটা প্রাইমারি ইলেকশন, এবং সেই প্রাইমারি ইলেকশনটাও ওদের জাতীয় নির্বাচনী প্রতিষ্ঠানই তারা আয়োজন করে এবং হয়। পার্টি থেকে একাধিক প্রার্থী নির্বাচনে দাঁড়ান, যেটা পার্টি প্রাইমারি বলে। সেখান থেকে পার্টি রেজিস্টার্ড মেম্বার যারা, সেই রেজিস্টার্ড মেম্বারসরা যাকে ভোট দেন তিনি পাস করেন। সেখানে কিন্তু পার্টি রেজিস্টার্ড মেম্বার যারা মানে ভোট দেওয়ার আগে সেখানে মানে প্রশ্ন উত্তর হয়, ডিবেট হয়, সেখানে কথাবার্তা থাকে। যেমন মনে করেন আপনি আর আমি দুজন যদি প্রার্থী থাকতাম, আপনি বলতে পারতেন বিতর্ক, আপনি বলতে পারতেন আপনি তো ঋণ খেলাপি, উনি তো ঋণ খেলাপি, আমি হয়তো বলতেন না আমার ঋণ শোধ হয়ে গেছে, একটা কিছু বলতে হইতো আমাকে। অথবা আপনি বলতে পারতেন যেন উনি তো মানে মানে কি বলে বারমুডার সিটিজেন, কথার কথা, একটা উদাহরণ দিলাম, বা উনি মানে টোবাগো ত্রিনিদাদের সিটিজেন। তখন প্রশ্ন উঠাইতে পারতেন আপনি যে এই যে টোবাগো ত্রিনিদাদের যে নাগরিকত্ব কিনলেন, টাকাটা কিভাবে পাঠাইলেন, তো নিশ্চয়ই আপনি মানি লন্ডারিং করছেন। এই যে ডিবেটটা হতো, তখন হতো কি আপনার রেজিস্টার্ড মেম্বার দে কুড ডিসাইড যে কাকে কম্পারেটিভ, কোন ক্যান্ডিডেট স্বচ্ছ, পার্টির কাকে কে নমিনেশন দেওয়া উচিত। রিপ্রেজেন্ট করতে পারবে আমার ইন্টারেস্ট বেশি করে, তাই না? এইখানে পার্টির 2-3জন, মানে আমেরিকাতে একজনই ফাইনালি ভোটে পাশ করে দেয়। আমার প্রপোজালটা ছিল যে আপনি একাধিক প্রার্থী, 3জন 5জন 7জন দল অ্যালাউ করবেন, যে কে কে ইন্টেন্ডিং ক্যান্ডিডেট কে, তারা আগ্রহ প্রকাশ করলো, সেখানে আপনি একটা শুনানি করলেন, করার পর আপনি 3জনকে ফাইনালি ইলেকশন কমিশন পাঠালেন। মানে পার্টিরও তো একটা থাকতে হবে। 5জন 7জন পার্টির 3জনকে, যেমন ঢাকা ইউনিভার্সিটি ভিসি একটা প্যানেল হয়, 3জনের প্যানেল, রাষ্ট্রপতি একজনকে বেছে নেয়, তো তেমনি আপনি 3জনটা প্যানেল পার্টি সিলেক্ট করে দেবে। ইলেকশন কমিশন একটা মানে ইলেকশন করবেন, প্রাইমারি ইলেকশন করে, সেখান থেকে যিনি হায়েস্ট ভোট পাবেন হি উইল বি ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য অফিসিয়াল ক্যান্ডিডেট অফ এ রেসপেক্টিভ পার্টি। ফলে হয় কি, এই যে এখন যে সকল বিদ্রোহী প্রার্থী হচ্ছে, আমি এদের কিন্তু মানে এদেরকে স্বতন্ত্র প্রার্থী বলছেন, ইন্ডিপেন্ডেন্ট, মিডিয়ার লোকের ইন্ডিপেন্ডেন্ট বলছেন, আমি তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট বলতে নারাজ। কারণ এই লোকগুলো তো এই পার্টির ডিসিশন ভায়োলেট করে যখন মনোনয়নপত্র ফাইল করেছেন, তারা কিন্তু একটা পার্টির পদ ধারণ করতেন অ্যাট দ্যাট টাইম। কোনো কারণে পার্টি তাকে মনোনয়ন দেয়নি, তারপর তিনি এক্সপেলড হয়েছেন। একজন এক্সপেলড পারসন, তিনি তো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হতে পারেন না। তার নমিনেশন পেপার ফাইল করার আগ পর্যন্ত তিনি পার্টির পজিশন হোল্ড করতেন। তাদেরকে রাদার ইউ ক্যান সে দেম রিবেল ক্যান্ডিডেট, নট ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হতে গেলে আপনি মনোনয়নপত্র জমা দেওয়ার আগে আপনার পার্টির পদ অবস্থা ত্যাগ করে আপনি বলছেন আমি একটা পার্টি করতাম, আমি হুকুমতে, একটা পার্টির নাম ছিল মৌলানা সাহেবের আমলে, হুকুমতে রাব্বানিয়া পার্টি, খেয়াল আছে সেলিম ভাই? আমি আচ্ছা হুকুমতে রাব্বানিয়া পার্টি, আমি হুকুমতে রাব্বানিয়া পার্টি করতাম
এখন আমি হুকুমতের রাব্বানিয়া পার্টির সদস্য নোমর, ওই পার্টির সদস্য নই, আমি আই এম ফাইলিং মাই নমিনেশন পেপার অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট ক্যান বি কনসিডার্ড। কিন্তু আপনি মনোনয়ন না পাওয়ার কারণে পরবর্তীতে আপনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, এটা মানে আমার মনে কোনো সংজ্ঞায়িত করা যায় না। এই বিষয়গুলো রিপন বোধহয় ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো। ভবিষ্যৎ সংস্কারের ভাবনা যখন থাকবে, অথবা যদি ভবিষ্যতে যদি আবার সংস্কারের প্রশ্ন আসে, জনদাবি, প্রত্যাশা, আকাঙ্ক্ষাগুলো যদি আবার মানে ডালপালা মেলে, তখন এগুলো আবার প্রেজেন্ট করা যাবে, সামনে আসবে। জি, আপনার কাছ থেকে আবারও শুনবো। সেলিম ভাই, এই যে রিপন ভাইয়ের আলোচনায় যেটি বুঝলাম যে ইন্ডিপেন্ডেন্ট বলেন, বিদ্রোহী বলেন বা বিপ্লবী বলেন, নানানভাবে অনেক প্রার্থী দাঁড়িয়ে গেল, অনেকের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ ছিল, আপিল হয়েছে, এরপরে উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে, অনেকে ফিরে পেয়েছেন প্রার্থীদের। এগুলো সব কিন্তু আমাদের রাজনীতির পুরনো হালচাল। হ্যাঁ, এটা নতুন কিছু না। তাহলে আমরা নতুন আসলে যে শুরু করতে চাই, এই পুরনো হালচাল দিয়ে নতুন আমরা কিভাবে হালকাতা করব? না, আপনাকে তো বুঝতে হবে যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথায়। আপনি পলিটিক্সকে অ্যাড্রেস করে শুধুমাত্র পলিটিক্যাল সুপারস্ট্রাকচার, আমি রাজনীতির ভাষাটা ব্যবহার করলাম, এইটাকে স্পর্শ করে, উপরিকাঠামো স্পর্শ করে কাজ হবে না। শেখ সাহেবকে ফিডেল ক্যাস্ট্রো বলেছিল যে তোমার জীবনের নিরাপত্তা নেই, বলেছিল মোস্ট এফিশিয়েন্ট অফিসার্স আর লুকিং আফটার মাই সিকিউরিটি। ফিডেল ক্যাস্ট্রো বলেছিল যদি তারা এতই এফিশিয়েন্ট হবে, তাহলে তারা পাকিস্তানকে রক্ষা করতে পারলো না কেন, একটু চিন্তা করে দেখো। খালি এফিসিয়েন্সি দিয়ে হয় না, কমিটমেন্ট লাগে। ওয়েস্টার্ন ডেমোক্রেসি সম্পর্কে আমি জাস্ট উল্লেখ করে যাচ্ছি, ব্যাখ্যা করতে পারবো না। ওয়েস্টার্ন ডেমোক্রেসি সম্পর্কে যেটা বলা হয়েছে, আজকে তো সেই জায়গায় আমি খালি মন্তব্য করব, এভরিথিং স্টেটেড ইজ কারেক্ট, এটা বাহ্যিকভাবে এরকম, কিন্তু এসেন্স ধরলে পরে আমার নিজের অ্যানালিসিস হলো ডেমোক্র্যাট রিপাবলিক যেই জিতুক একই কর্পোরেট ইন্টারেস্টকে সার্ভ করতে বাধ্য। এবং প্রাইমারিতে ফাইন্যান্সটা কই থেকে আসছে, কে ফাইন্যান্স করতেছে, দ্যাট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয়ে যায়। এবং অনেকে এটা বলতো এই দুইটার ভিতর পার্থক্য হলো পেপসি কোলা আর কোকো কোলার ভিতরে যেমন পার্থক্য, এরকম পার্থক্য। লুক অ্যাট ট্রাম্প, লুক অ্যাট দ্য প্রিভিয়াস ডেমোক্র্যাট সেইখানে তো বার্নি স্যান্ডার্সের কোনো স্থান হলো না। তাকে সবাই বলল যে ইউ আর সো মামদানি হয়েছে, এইটা দেখতে হবে। এইটা হলো নিউ ফেনোমেনা। স্যান্ডার্স আগাইতে পারে নাই মামদানির ভেতর দিয়ে। জেমি করবিন ইউকে, হি ওয়াজ কিকড আউট অফ প্রাইম মিনিস্টারশিপ বিং সো পপুলার জাস্ট বিকজ সে আরবদের স্বার্থের পক্ষে বলেছিল এবং সে জুদের বিরুদ্ধে নিয়ে গেছে। নতুন পার্লামেন্টে কি দেখব আমাদের দেশের ভেতরে যদি আমি বলি, তাহলে পরে আমি বলবো যে গরিব মানুষ তো নমিনেশন পাবে না। এইখানে ভালো ইন্টারেস্টিং স্টাডি করার ব্যাপার দ্য সোশিয়াল কম্পোজিশন অফ দ্য পার্লামেন্ট। আপনি যেটাকে বলে ভার্টিক্যাল মোবিলিটি অফ সোশিয়াল ক্লাসেস বন্ধ হয়ে গেছে। সেই এলিট ক্লাস, তারই ভাই ভাতিজা আত্মীয় স্বজন ডালপালা, তার যেরকম এন্ট্রি, আপনি গ্রামের একটা মানুষ কর্মী হয়ে ত্যাগ করে জেল খেটে আসছে, হি উইল নট গেট এ চান্স। এবং সেইখানে আমরা ছোট করে রাজনৈতিক অর্থনীতি নিয়ে আপনি বলতে চেয়েছিলেন। হ্যাঁ, এইগুলোই তো রাজনীতি অর্থনীতির ব্যাপার। আপনি চান আর না চান, ইউ আর ফোর্স। আমি ওই দল জিতে যাবে তা না হলে আমার প্রতিপক্ষ, তাই হ্যাভ টু কম্পিট উইথ হিম অর হার। কি ব্যাপারে কম্পিট করব? দেশপ্রেমের কম্পিটিশন না, আত্মত্যাগের কম্পিটিশন। বর্তমান বাস্তবতা এটাই দেখছেন? এইটা বাস্তবতা দেখছি। এর ভেতরে আসার আলোর জায়গাটা হলো চোখে পড়ছে না, কিন্তু আমি অনুভব করি যেই মানুষ সব কিছু দেখছে, আমার মতেই দেখছে, সেও কিন্তু ভেতরে ভেতরে তৈরি হচ্ছে, তার অনুভূতিগুলো উপলব্ধিগুলো কিন্তু তৈরি হচ্ছে। সচেতনতা একদিনে হয় না। এবং সবাইকে, আমাদের রাজনৈতিক নেতাদের দায়িত্ব হলো, এবং আমার খুবই দুঃখ যে ইলেকশনগুলোকে খালি জয় পরাজয়, এবং আমি জিতার জন্যই ইলেকশন করছি। যতক্ষণ আমি পরাজয়ের জন্য প্রস্তুতি নিয়ে ইলেকশন না করি, আমরা গণতন্ত্র হবে না। এবং এটাকে একটা আমরা আসলে কোন দিকে আগাচ্ছি আমরা আরো একটু আপনার কাছ থেকে শুনবো। তার আগে ছোট্ট একটি বিরতি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ, আরো একটি ছোট্ট বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়। সেলিম ভাই, আপনার কাছ থেকে শুনছিলাম কোন প্রসঙ্গের জন্য আমরা ছেড়ে আসলাম যে লিবারাল ডেমোক্রেসি এই বাংলাদেশের ক্ষেত্রেও দেখছেন কিনা? আপনি এই যে সোশ্যাল অ্যানালিসিস অফ পার্লামেন্ট মেম্বার সেটা দেখবেন। এখন যদি ফিলসফি হয় যে দেশপ্রেমের প্রমাণ দিতে আমাকে উন্নয়ন করতে হবে, উন্নয়ন নিশ্চিত করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে হবে, এবং রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে হলে চিরদিন দরকার শেখ হাসিনার সরকার কিংবা যেই কন্টিনিউইটি অফ গভর্নমেন্ট। এই প্রশ্নটার সঙ্গে যখন জড়িত করে দেয় তখন কিন্তু আপনি প্রভোকেশন করেন, আপনি কিন্তু এমন একটা মানসিক অবস্থা তৈরি করেন যে প্রত্যেক দেশপ্রেমিকের কন্টিনিউটি অফ গভর্নমেন্ট ইনশিওর করাটা হলো কর্তব্য, এবং সেটা করতে গিয়ে যদি 100 জন লোককে গুলিও করতে হয়, দ্যাট ইজ এ পেট্রিয়টিক টাস্ক। দিস ইজ হাউ ফ্যাসিস্ট ডিক্টেটরশিপ এমার্জেস। এখন কেউ যদি বলে ওইটাতে ছিল ফ্যাসিস্ট ডিক্টেটরশিপ, আমি বেনোভেলেন্ট ডিক্টেটরশিপ। একটু ছোট করে শুনতে চাই যে বর্তমানে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারাও জোটগতভাবে নির্বাচন করছেন, আরও দুটি জোট নির্বাচন করছে। একদিকে জাতীয়তাবাদী জোট, আপনারা সমাজতান্ত্রিক জোট, সমাজতান্ত্রিক গণতান্ত্রিক জোট, আরেকটি আছে ইসলামিস্ট জোট। আপনি একটু পাখির চোখ থেকে দেখলে কেমন দেখেন সামনের ছবিটা? না, আমি তো দেখি যে আমাদের দেশকে সংস্কারের নামে পেছন দিকে নিয়ে যাওয়ার কোনো প্রচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমি এটা বলেছি। এটা মানে কেউ কি পেছন দিক থেকে টানছে? অবশ্যই অবশ্যই রাজনীতিতে শেষ কথা নাই, এইটা অন্তত পক্ষে আমি ক্যাটাগরিকে বলবো। শেষ কথা আছে, 71-এর পেছনে যেতে পারি না আমরা। উই ডিসকাসড ইট উইথ তারেক জিয়া। সে বললো যে হ্যাঁ ঠিক আছে, আমি তো এটা বলেই দিছি 71-কে ওন করি। 71 না থাকলে তো আমি থাকি না, আমার দল থাকে না, সেক্টর কমান্ডার থাকে না, স্বাধীনতার ঘোষক থাকে না। সুতরাং 71 থাকবে, 90 থাকবে, 24 থাকবে। ইতিহাসটা ধারাবাহিক, ইতিহাসের এই হলো জায়গাটা। এই জায়গাগুলোতে আপোস করা যাবে না। ইতিহাসের শেষ কথা, 71-এর পেছনে যেতে পারি না আমরা। জি, যা করতে হবে এইটার উপরে ডেভেলপ জি, করতে হবে। ধন্যবাদ সেলিম ভাই। রিপন ভাই, ছোট্ট করে একটু শুনতে চাই একই বিষয়। দেখুন আসলে কি আমাদের এখন দেশ নিঃসন্দেহে একটা মানে নির্বাচনকে নিয়ে আমরা একটা মানে সংকট বলবো না, আমি একটা উত্তরণের যে সম্ভাবনা সেটা কোনোভাবেই বাধাগ্রস্ত, সেটা আমরা চাইবো না। কেউই চাই না। একটা গণতান্ত্রিক উত্তরণটা আমাদের খুব দরকার। নিঃসন্দেহে দীর্ঘদিন আপনার একটা অনির্বাচিত সরকার, মানে আই এম নট টকিং অ্যাবাউট প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার, তার ওনার কথা বলছি না, পারপেচুয়ালি বহু বছর মানে আওয়ামী লীগের 3 আমলে আওয়ামী লীগ ইলেকশন থেকে শুরু করে, কিন্তু ইলেকশন ছিল না, আমাদের একটা ফেক পার্লামেন্ট ছিল, ফেক অপোজিশন ছিল, ফেক গভর্নমেন্ট ছিল, মানে আমরা একটা ফেক টাইমের মধ্যে একটা ছিলাম। ফেক টাইমের মধ্যে ছিলাম। এক্স্যাক্টলি। তো সুতরাং আমাদেরকে একটা রিয়েল টাইমের গভর্নমেন্ট আমাদের দরকার হবে, এবং একটা ইলেক্টেড গভর্নমেন্ট দরকার। ইলেক্টেড গভর্নমেন্ট থাকলে লাভটা হচ্ছে কি, আপনি অ্যাটলিস্ট তাকে কোশ্চেন করতে পারবেন যে রাষ্ট্র এবং কিন্তু আমরা কি সমাজে- রিয়েল সিটিজেন কখনোই হতে পারবো? রাজনীতিতে সেই সম্ভাবনা দেখেন? ছোট্ট করে আমরা শেষ করব। মানে ডুয়াল সিটিজেন, মানে রিয়েল সিটিজেন হতে পারবো কি? রিয়েল সিটিজেন, রিয়েল সিটিজেনের ব্যাপারটা কি, রিয়েল টাইমে তো রিয়েল সিটিজেন রাইট, আপনার পিপলকে এম্পাওয়ার করার ব্যাপারটা আছে। জনগণ যদি ক্ষমতায়িত না হয়, আমি সেই empowered প্রশ্নই না হয়, করেছি। তাহলে তো আপনার গণতন্ত্রই হবে না। এটা ইট ইজ নট এ ম্যাটার অফ 300 পিপল, এটা 300 জনের মানুষ না, এটা 18 কোটি মানুষ। এটা আমার স্বাধীনতা, তাদের সার্বভৌমত্ব তাদের- সবটা মিলে। তাদের অংশগ্রহণের ব্যাপার, তাদের মতামতের ব্যাপার, এটা শুধু এটা 5 বছর ইজারাদারি ব্যাপারও না, বরং সংস্কার যেটা হয় নাই, আপনি এমপি বানালেন 5 বছর, আমার এমপি যদি ঠিক মতো না চলে, তার মধ্যে যদি কোনো অন্য সমস্যা দেখা দেয়, বা তিনি যদি বিশ্বাসভঙ্গের কারণ ঘটান, আমি তাকে পুল ডাউন করতে পারবো, তার বিরুদ্ধে অনাস্থা দিতে পারবো, যেটা বিলেতে আছে, আমেরিকাতে আছে, সিটিজেনরা পিটিশন করতে পারে। আমি তো খুবই ডিসঅ্যাপয়েন্টেড যে এই সংস্কারের পেছনে মানে রাষ্ট্রবিজ্ঞান পড়ানোর মতো মানে পণ্ডিতরাও ছিলেন। তো সুতরাং সেই জায়গাগুলোতে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই তারা মানে পড়িয়েছেন। আমার ধারণা ছিল যে এই অনেক বিষয়গুলো আসবে, সেখানে দেখা গেল ওই 5 বছরের জমিদারির যে ব্যবস্থা, এটা থেকে গেল, খুবই দুঃখজনক। আমি এখানে একটা কমেন্ট করব, সেলিম ভাই, পিপলস এম্পাওয়ারমেন্ট তার উপরে আরোপিত করা, তাকে দান করা কোনোদিন হয় না। রাইট, পিপলকে সেটা আর্ন করতে হবে। এটাই ওর জন্য এই স্লোগানটা আমি স্মরণ করে দেব, খুব মনের ভেতরে ধারণ করতে হবে এবং সেটার তাৎপর্য বুঝতে হবে। জমি বর্গা দেওয়া যায়, স্বার্থ বর্গা দেওয়া যায় না। জি, ধন্যবাদ সেলিম ভাই আপনাকে, ধন্যবাদ
ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকেও। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। ফিরছি কাল রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।